স্যার শুরু করবেন? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো গুড আছি। মর্নিং স্যার। মর্নিং। স্যার, জি স্যার। আজকে তোমাদের একটা নতুন কবিতা আমি পড়াবো, তার নাম হচ্ছে সেন্ড অফ। তো প্রথমে কবিতাটা পড়াবার আগে আমরা একটু টাইটেলটা দিকে নজর দেব। টাইটেল বলতে সেন্ড অফ, সেন্ড অফ এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে বিদায়। তো এই শব্দটাকে যদি আমরা ইংরেজিতে এক্সপ্রেস করি বা ইংরেজিতে ডেসক্রাইব করি, তো কি হবে? গুড উইশেস ফর সামওয়ান হু ডিপার্ট। কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যাত্রা করে তার আগে তাকে আমরা কি করি? গুড উইশেস করি। তো সেটাই হচ্ছে সেন্ড অফ। এবার কবিতাটার সঙ্গে এই যে টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটার সঙ্গে কবিতাটা কি হবে যুক্ত? কবি এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটার ক্ষেত্রে এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। কোন জিনিসটা তুলে ধরেছেন? না, এই সেন্ড অফ শব্দটার সাথে এখানে যাদের কথা বলা হয়েছে তাদের কন্ডিশনটা একদম সেম। তো কবি এখানে উইলফ্রিড আওয়েন একজন বিখ্যাত কবি। কোন দিক থেকে বলা যায়? তিনি শুধুমাত্র কবি ছিলেন তা নয়, তিনি ওয়ারফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নিজে তার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু সেখান থেকে পেয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো, উইলফ্রিড আওয়েন একজন ওয়ার পোয়েট ছিলেন। তো এই ওয়ার পোয়েম বা ওয়ার পোয়েটদের সম্পর্কে একটা কথা তোমাদের বলে দিই, তাহলে ধারণাটা কিছুটা ক্লিয়ার হবে। একটা লাইন আছে, ল্যাটিন লাইন। লাইনটা হচ্ছে প্রো পেট্রিয়া মরি দালচ এত ডেকোরাম এস্ট, যার ইংরেজি হচ্ছে ওয়ান হু ডাইস ফর হিজ ফাদারল্যান্ড দে আর ব্রেভ। পিতৃভূমির জন্য যারা প্রাণদান করে তারা হচ্ছে সাহসী। তো এইখানে দুটো ভিউ আছে, আমাদের দুটো ভিউ। সেই দুটো ভিউ কি কি? একটা হচ্ছে রোমান্টিক ভিউ অফ ওয়ার, আর একটা হচ্ছে অ্যান্টি রোমান্টিক ভিউ অফ ওয়ার। তো রোমান্টিক ভিউ অফ ওয়ার যারা কবি, তারা কি বললেন? যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে প্রাণ দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এটা এর অপোজিট দিকটা যেটা অ্যান্টি রোমান্টিক যারা, তারা বললেন না, যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ দান করা হলো বা প্রাণহানি হলো, এটা কি হলো? একটা মনুষ্য জাতির সেটা ডিস্ট্রাকশন হচ্ছে, ধ্বংস হচ্ছে। অতএব এটা করা ঠিক নয়। তো এই রোমান্টিক আর অ্যান্টি রোমান্টিক পোয়েটদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব ছিল। এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা অ্যান্টি রোমান্টিক একটা ভিউ দেখতে পাবো, সেটা সম্পূর্ণ কাজ উইলফ্রিড আওয়েনের। তো উইলফ্রিড আওয়েন, এবার চলে যাচ্ছি কবিতাটা যে টাইটেল সেন্ড অফ কবিতাটা, সেই কবিতাটা কেন সেন্ড অফ নামটা দেওয়া হলো, কেন দেওয়া হলো? কারণ কবি এখানে সেই সব সৈনিকদের কথা বলছেন যেসব সৈনিকরা যুদ্ধ করতে যায় এবং যুদ্ধ করে আসার পথে বা যুদ্ধ করতে যাওয়ার সময়ে কি হয়? বিদায় জানাবার জন্য একটা লোকও থাকে না। আমরা ট্রেনের প্ল্যাটফর্মে দেখে থাকি বিভিন্ন সময়ে যে তারা যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, ওই এক একটা কামরার মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আমরা শুধু তাকিয়ে দেখি, আর ট্রেন লাইনে পাশে থাকা কুলিরা বা অন্যান্য মানুষরা তাদের শুধু দেখে। শুধু বাড়ির মেয়েরা যারা তাদের ছেড়ে দেয়, অর্থাৎ বাড়ি থেকে বিদায় জানায়, তাদের কথা শুনে বা তাদের কথা মনে পড়ে তাদের খুব একটা আনন্দ তো হয় না, বরং এটা মকিং ব্যাপার লাগে, খুব হাস্যকর ব্যাপার লাগে তাদের কাছে। কিরকম? যারা তারা যে জায়গায় চললো সে জায়গা থেকে ফিরে আসার সময়টা, অর্থাৎ ফিরে আসবে কতটা, সেটা যথেষ্ট সন্দেহের জায়গা। তাহলে কি হচ্ছে? আমরা একটা কংক্রিট আইডিয়া পাচ্ছি যে ওই যে সেন্ড অফ বিদায় জানানো, তার সাথে ওই যে সোলজারদের বিদায় বিদায় জানানো, এই দুটোর মধ্যে স্বাভাবিক মানুষদের সঙ্গে সৈনিকদের পার্থক্য হচ্ছে স্বাভাবিক মানুষরা দে রিটার্ন অ্যাজ এট আ লার্জ, মানে বেশিরভাগ ফিরেই আসে। আর সৈনিকদের ক্ষেত্রে দে রিটার্ন ইন আ ফিউ, মানে খুব কম সংখ্যক ফিরে আসে। এটা হচ্ছে একটা পার্থক্য। তাহলে আমরা আজকে যখন কবিতাটা পড়বো, আমাদের অবশ্যই জানতে হবে পরীক্ষার জন্য স্পেশালি, যে হোয়ার ফ্রম দ্য পোয়েম সেন্ড অফ ইজ টেকেন। সেন্ড অফ কবিতাটা ঠিক কোত্থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের প্রশ্ন পড়ে। তো সেন্ড অফ কবিতাটা নেওয়া হয়েছে কালেক্টেড পোয়েমস থেকে।
1920 মানে 1920 সালে এই কালেক্টেড পোয়েমসটা কাব্যগ্রন্থ সেটা প্রকাশিত হয়, সেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। তো কবিতাটা কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে, উইলফ্রিড আওয়েন কিন্তু কবিতাটা পাবলিশ করেন, তাহলে পাবলিশ করলো তো উইলফ্রিড এক আওয়েন মিনিট, আমি কবিতাটা তোমাদের কবিতাটা গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাদের প্রয়োজন হবে আচ্ছা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে ঠিক আছে হুম। ঠিক আছে। তো কবিতাটা কবি কিন্তু নিজে কি করেছেন, কবি লিখেছেন কিন্তু পাবলিশ করেছেন কে, সিগফ্রিড স্যাপসুন বলে একজন কবি। আসলে তিনি অর্থাৎ উইলফ্রিড আওয়েন একজন নিজেও সৈনিক ছিলেন এবং সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে তার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেই অভিজ্ঞতার কাহিনীটা এখানে শুধুমাত্র তুলে ধরেছে যে কি রকম পরিস্থিতি তৈরি হয়। তোমরা হয়তো জেনে থাকবে যে যুদ্ধক্ষেত্রে যাদের ফ্যামিলি কেউ ওয়ার ফিল্ডে কাজ করে তারা কিন্তু খুব কষ্ট ভোগ করে, এবং সেই ফিল্ডের যে ঘটনাটা তোমরা যদি জেনে থাকো তাহলে এটুকু আইডিয়া করতে পারবে যে যুদ্ধক্ষেত্র শুধু যুদ্ধ নয়, তার সাথে ডিস্ট্রাকশনটাও কিন্তু জড়িয়ে। সেজন্য আমরা প্রায় বলে থাকি যুদ্ধ নয় শান্তি চাই। তাহলে এবার কবিতাটার দিকে আমরা একটু আলোকপাত করব। তো কবিতাটা আমরা শুরু করছি, তোমরা একটু দেখো গ্রুপে ওই কবিতাটা পিডিএফটা দেওয়া আছে বা ইমেজটা দেওয়া আছে, তোমরা একটু দেখো যাদের কাছে বই নেই। খুব প্লেন ভাবে বোঝাচ্ছি আমি, যদি কেউ বুঝতে না পারো সেটা আমার পড়ানোর পরে একটু আমি জিজ্ঞাসা করে নেবো কোন জায়গাটা বুঝতে অসুবিধা। প্রথম লাইনই দেখতে পাচ্ছি আমরা, ডাউন দ্য ক্লোজ, একদম পাট পাট করে বুঝবো। ডাউন দ্য ক্লোজ, নিচে খুব কাছে, নিচের একদম কাছে। ডার্কেনিং লেন্স দে স্যাং দেয়ার ওয়ে, ডার্কেনিং লেন্স, ডার্কেনিং মানে অন্ধকারময়, লেন্স মানে হচ্ছে গলিপথ, দে সাং তারা গেয়ে চলেছে, দেয়ার ওয়ে তাদের পথে। তারা কারা, এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে, এখানে বললাম প্রথমেই সেই সব সৈনিকদের কথা বলা হয়েছে যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছে, সেই রেল স্টেশনে যেখানে তারা দাঁড়াচ্ছে এবং তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। তো সেটাই বলছি যে তারা একটা গান গাইতে গাইতে এগিয়ে চলেছে, যেন গান গাইতে গাইতে। এটা কবির কিন্তু কল্পনা, কিসের গান গাইছে, রিটার্ন অর নট রিটার্ন এটা কিন্তু এখনো বলেনি। তো সিচুয়েশনটা এরকম যে খুব অন্ধকারময় একটা পরিস্থিতি, অন্ধকারময় পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে কি হচ্ছে না একটা গলিপথের মাঝে তারা গিয়ে চলেছে। কোথায়, টু দা সাইডিং শেড। এই সাইডিং শেড জিনিসটা কি, সাইডিং শেড হচ্ছে যে একটা স্টেশন থাকে, একটা মূল স্টেশন থাকে রেলওয়ে, সেই স্টেশনের কি হচ্ছে এক পাশে প্রধান রেলপথ থাকে, যে ছোট মাপের রেলপথের উপর মালগাড়িগুলোকে সাজিয়ে দেওয়া হয়, তারপরে একটা ছাউনি থাকে না, সেই ছাউনিটা হচ্ছে সাইডিং শেড। and line the train with faces grimly gay, এবং তারা ট্রেনের মতো করে যেন একদম লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে কি করছে, ফেসেস তাদের মুখগুলো কিরকম থাকছে যখন লাইন দিয়ে আছে, যেন তারা একটা জায়গায় যাচ্ছে, ওয়ারফিল্ডে যাচ্ছে, সে সময় তাদের কি অনুভূতি হচ্ছে, অনুভূতিটা কি রকম, গ্রিমলি গে। গে মানে কি আনন্দ, কিন্তু গ্রিমলি শব্দটা কেন ব্যবহার করবো, গ্রিম হচ্ছে কি একটা সিরিয়াস কন্ডিশন, মানে আনন্দ করছে, আনন্দটা কিন্তু খুব দুঃখ করে করছে, মানে আনন্দটা বহিঃপ্রকাশ তারা কিন্তু করতে পারছে না, কারণ কি তারা গ্রিম, তারা সিচুয়েশনটার উপর গ্রিম, কারণ যুদ্ধক্ষেত্রে কোনো আনন্দের জায়গা নয় যেখানে কিন্তু আনন্দ করা যায়, সেই জন্যই গ্রিমলি গিয়ে শব্দটা ব্যবহার করা হয়েছে। আর কি বলছে, দেয়ার ব্রেস্ট ওয়ার স্টাক অল হোয়াইট উইথ রেথ অ্যান্ড স্প্রে, তাদের ব্রেস্ট, তাদের বুকটা কি হচ্ছে, ওয়ার স্টাক যেন ঢাকা পড়ে আছে, হোয়াইট উইথ সাদাতে ঢাকা পড়ে আছে, উইথ রিথ অ্যান্ড স্প্রে। রিথ বলতে WRETH, রিথ মানে হচ্ছে মালা, মানে যেহেতু যাচ্ছে বাড়িতে, তাদের যারা বাড়ির যারা মেম্বার্স তারা তাদেরকে মালা পরিয়ে দিয়েছে, তারা একটা ভালো কাজ করছে, দেশের জন্য কাজ করতে চলেছে, সেই জন্য তাদেরকে কি হয়েছে, একটা হোয়াইট রেথ মানে সাদা একটা মালা পরিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে কি রেথের সঙ্গে কি হচ্ছে, স্প্রে। স্প্রে মানে হচ্ছে একটা মালা তৈরি করার সময় কি হয়, শুধু ফুল দেওয়া হয় না, ফুলের সঙ্গে সঙ্গে আমরা কি করি, দুই একটা এই পাতা টাতা এসব দিয়ে ওটাকে তৈরি করি। তো এই যে রেথ বললাম আর স্প্রে বললাম, সেই কালারটাকে ভাবতে হবে। তো ফুলের মালার কালারটা কি হচ্ছে, হোয়াইট, হোয়াইট মানে সাদা,
সাদা কিসের প্রতীক? এখন প্রশ্ন আসছে সাদা কিসের প্রতীক? সাদা সাধারণত শান্তির প্রতীক। কেউ যখন মারা যায়, আমাদের বাড়িতেই যদি কেউ মারা যায়, তখন আমরা কি করি? সাদা ফুল দিয়ে তাকে, সাদা ফুলে মালা তাকে পরিয়ে দেওয়া। এবং এই সাদাটা পরানোর উদ্দেশ্যটা এটাই যে আফটার ডেথ, মৃত্যুর পরে তারা যে ওয়ার্ল্ডেই থাকুক তারা যেন শান্তি পায়, তাদের আত্মার যেন শান্তি হয়, এই কথাটা ভেবেই কিন্তু সাদা মালাটা আমরা পরিয়ে থাকি। এখানে যেন সেরকম একটা ডেথের সিম্বল কিন্তু কোনোভাবে ছড়িয়ে পড়ছে। তো এখানে একটা সিম্বলিক্যাল সিগনিফিকেন্স কিন্তু এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। অ্যাজ মেনস আর ডেড, এই যে বলে দিয়েছে, যেন মনে হচ্ছে মানুষগুলো কি মৃত, তাদেরকে এমন একটা মালা পরিয়ে দিয়েছে যেন মানুষগুলো মৃত। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা কি বুঝলাম? যে সৈনিকরা তারা যাত্রা শুরু করেছে, সেটা একটা লেনের মধ্য দিয়ে, এবং তারা সারিবদ্ধভাবে রেলের ট্রেন যেমন দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তারা যেন একটা গানও গাইছে, এবং তাদের বুকে কি রয়েছে? একটা সাদা মালা, যে মালাটা কি কি করছে? একটা সিম্বল ক্রিয়েট করছে, সেটা যেন মনে হচ্ছে তারা ডেড। এটা হলো ফার্স্ট স্ট্যান্জা। এবার ঠিক সেকেন্ড স্ট্যান্জাতে আমরা যাব। সেকেন্ড স্ট্যান্জাতে কি রয়েছে? ডাল পটার্স, ফার্স্ট লাইনে রয়েছে সেকেন্ড স্ট্যান্জা, ডাল পটার্স ওয়াচ দেম এন্ড আ ক্যাজুয়াল ড্রাম। ডাল মানে কি? যে যারা হতবাক। পটার্স মানে যে কুলি। আমি বলেছি প্রথমে স্টেশনের একটা ব্যাপার, রেল স্টেশনের ব্যাপার। সেই রেল স্টেশনে কি রয়েছে? একটা কুলি রয়েছে, ডাল পটার্স, যারা কুলি রয়েছে, তারা কি হচ্ছে? ওয়াচ দেম, তাদের দেখছে, শুধু দেখছে, দেখা ছাড়া তাদের কাছে আর কিচ্ছু করার নেই। আর কি বলছে? অ্যান্ড আ ক্যাজুয়াল ট্রাম, এবং ক্যাজুয়াল ট্রাম বলতে কাজে বোঝানো হয় যারা যারা হতচকিত, মানে ক্যাজুয়াল মানে যখন তখন এসে পৌঁছায়, ট্রাম মানে হচ্ছে ভবঘুরে। ভবঘুরে কাদের বলি? যারা আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে। তার মানে কি? যাদের কোনো নির্দিষ্ট স্থান নেই, বসবাস করার স্থান নেই, তারা হচ্ছে এখানে ভবঘুরে। এই ভবঘুরে কিছু থাকে স্টেশনের মধ্যে, ভেগাবান, হ্যাঁ অবশ্যই ভেগাবান, ঠিক। তো এই ভেগাবান বা ভবঘুরেরা কি রকম না, তারা নির্দিষ্ট কোনো তাদের ঠিকানা নেই, কিন্তু তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে। স্টুড স্টিয়ারিং হার্ড, দাঁড়িয়ে ছিল। কি হবে? স্টিয়ারিং, STARING, স্টিয়ারিং হচ্ছে ওর আর একটা ইংলিশ হচ্ছে লুকিং ফিক্সডলি, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, অবাক হয়ে। স্টিয়ারিং হার্ড মানে দেখে অবাক, যে এত এত মানুষ চললো, তাদের মনে কি হচ্ছে সেটা যেন আমরা অনুভব করতে পারছি না। শুধুমাত্র এটুকু বলতে পারছি যে কবির মনোভাব কি, না যেন মনে হচ্ছে তারা এমন একটা জায়গায় চললো যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এরকম ভেবেও সেই সৈনিকরা কি করে যায়, এই ব্যাপারটা কিন্তু যেন মনে হচ্ছে ওই ডাল পটার্স এবং ক্যাজুয়াল ট্রাম তারা যেন এটা নিয়ে ভাবছে। সরি টু মিস দেম ফ্রম দ্য আপল্যান্ড ক্যাম্প, সত্যি করেই তাদের মিস করবো আর কি, মানে তাদের আর দেখতে পাবো না, এরকম মনে হচ্ছে। কোথায়? আপল্যান্ড ক্যাম্প। আপল্যান্ড ক্যাম্প মানে হচ্ছে উপরে অবস্থিত একটা শিবির, টেন্ট করা হতো, বা কোনো জায়গায় বসার জায়গা করে, থাকার জায়গা করে তো সেলটা ছিল, সেরকম একটা আপল্যান্ড ক্যাম্প। তো সেখানে যেন তাদের মিস করবো, তারা যেন এখানে ছিল, ভালো ছিল, যেন আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, তো তাদের মিস করবো। দেন আনমুভড সিগন্যাল নোডেড অ্যান্ড আ ল্যাম্প উইঙ্ক টু দ্য গার্ড। তারপরে আনমুভড সিগন্যাল নোডেড, আনমুভড হয়ে গেলাম, মানে স্থির হয়ে গেল। কারণ কি? সিগন্যাল নোডেড, দেখবে এখন ট্রেনের সিগন্যাল নড় করে না, এখন নড়ে না। এখন ট্রেনের যে সিগন্যাল গুলো, সেগুলো দেখবে তিনটে, সবুজ, লাল, হলুদ, তিনটে কালার রয়েছে। তো এই তিনটে কালার কিন্তু লাইট গুলো জ্বলে। আগে কি হতো? একটাই লাইট জ্বলতো, আর সবুজ, লাল আর হলুদ এই তিনটে খোপ খোপ করা থাকতো, এবং সেটা আপ ডাউন, এরকম করে আপ ডাউন করতো, এরকম করে ওঠা নামা করতো। তো সেজন্যই বলছি যেন যে ট্রেনের যে সিগন্যাল সেটা নোডেড, নোডেড মানে নাড়ি চাড়ি উঠলো। একটা ল্যাম্প উইং টু দ্য গার্ড, এবং এটা আলো, সেটা গার্ডের কাছে, আগে গার্ডের কাছে আলো থাকতো, এখন তো ওই এলইডি একটা লাইট থাকে, একটা এলইডি স্ট্রিক থাকে, সেটা দেখায়। কিন্তু আগে কি হতো? একটা ল্যাম্প থাকতো, সেই ল্যাম্পটা যেন নাচালো কে না, ওই গার্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা দৃশ্য, যেখানে
কুলিরা তা দেখলো যে কুলিরা এবং ভবঘুরেরা দেখলো, দেখে থাকছে কাদেরকে, ওই সৈনিকদের, তারা যাত্রা শুরু করছে, তাদের কথা ভাবছে। আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে অনেক কষ্ট করে তারা একদৃষ্টে তাকিয়ে রইলো, কি করবে, তাদের কাছে কোনো ওয়ে নেই টু এসকেপ দেম, তাদেরকে উদ্ধার করার কোনো ওয়ে নেই, কারণ তারা একটা জায়গায় চললো এবং তাদের মনও খুব যে ভালো তা নয়, মানে বিচলিত হয়ে আছে। এবং সিগনালও তার মাথা নাড়াচ্ছে। এবং আর কি হচ্ছে, আর একটা আলো যেন গার্ডের দিকে চোখ পিটপিট করলো, মানে গার্ডও মানে এটা নিয়ে ভাবছে যেন সিচুয়েশনটা কিরকম, সবাই বিদায় জানাচ্ছে কিন্তু সাইলেন্টলি, একদম নীরবে বিদায় জানাচ্ছে। খুবই একটা হার্ড সিচুয়েশন। এই সিচুয়েশনটা ব্যাখ্যা করা খুবই কঠিন, কারণ ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকে, সেনাবাহিনীতে কাজ করে, তারা কিন্তু এটা খুব মানে দারুণ ভাবে অনুভব করতে পারবে। যখন তারা চলে যায়, তারা কাজে চলে যায়, ফিল্ডে যায়, তখন তাদের জন্য কিন্তু আমাদের মন কিন্তু প্রচন্ড ভারাক্রান্ত হয়ে থাকে। শুধু সাহিত্য কি করলে হবে না, সাহিত্য শুধুমাত্র রিডিং পড়লে হবে না, শুধু অনুভব করতে হবে তার সঙ্গে সঙ্গে। যদি অনুভব করো তাহলে দেখবে ভিতর থেকে জিনিসটা ফিলও করছেও যেমন হবে, সেরকম হবে রপ্ত করতে পারবে জিনিসটা। তো সেটাই ভাবো যে তোমার ফ্যামিলি কেউ হয়তো ওয়ার ফিল্ডে যাচ্ছে, সেই সিচুয়েশনটার কথা। তো আমরা সেকেন্ড স্টাডিতে কি দেখলাম, ওই পিকচারটা দেখলাম যে তারা ট্রেনের যারা আশেপাশে লোক এবং ট্রেনের বহুত কিছু গার্ড যারা, তাদের অনুভূতিটা কেমন। থার্ড স্ট্যান্ডা পড়াচ্ছি। থার্ড স্ট্যান্ডাতে কি কি হচ্ছে, এখানে সিচুয়েশনটা আবার একটা অন্যদিকে টার্ন করবে। আমরা মুডটা টার্ন করছি, দেখবে ভালোভাবে খেয়াল করে দেখবে, মুডটা টার্ন হচ্ছে। দেখো কি লেখা আছে, যে সো সিক্রেটলি, অত্যন্ত গোপনে, লাইক রংস হাস্ট আপ, যেন মনে হচ্ছে অন্যায়কে চাপা দিয়ে যাচ্ছে। দে ওয়েন্ট, তারা এগিয়ে চলেছে। অন্যায় জিনিসটা কি? অন্যায় বলতে এখানে বলছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছি, যুদ্ধ করাটা বলছে অন্যায়। কবির মতে যুদ্ধ করাটা হচ্ছে সর্বোচ্চ একটা অন্যায়ের কাজ। কারণ কি, যুদ্ধক্ষেত্রে প্রাণ নিচ্ছে একটা মানুষের, একটা, আরে আমরা তো একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ হচ্ছে, আচ্ছা সেই দেশের একটা মানুষের সঙ্গে আরেকটা দেশের একটা মানুষের যুদ্ধ হচ্ছে নিশ্চয়ই। তাহলে আমরা কি করছি, আমাদের একটাই জাতি, আমরা হচ্ছি মানুষ। তাহলে আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কি করছি, হত্যা করছি। তাহলে এটা একটা বড় অন্যায়। তো সেই জন্য বলছে যে সো সিক্রেটলি, নীরবে যেন, গোপনে যেন কি করছি, লাইক রং হাস্ট আপ, যেন অন্যায়কে চাপা দিয়ে সে যেন এগিয়ে যাচ্ছে। মানে সৈনিকরা যেন অন্যায়কে জানে এটা অন্যায়, তবু সেটাকে চাপা দিয়ে যেন এগিয়ে চলেছে। দে ওয়্যার নট আওয়ার্স, তারা কিন্তু আমাদের নয়, মানে ঠিক আমাদের মতো নয়। এর একটা ভিতরে একটা কারণ আছে, তারা আমাদের মতো নয় কেন? তার কারণটা হচ্ছে, আমরা কিভাবে বিশ্বাসী, আমরা নর্মাল লাইফে বিশ্বাসী, কিন্তু যখন কোনো আর্মি ট্রেনিং হয়, তাদের মনটাকে এতটাই শক্ত করে দেওয়া হয় বা তাদের এমনই ট্রেন করা হয়, তারা তাদের নির্দয় ব্যাপারটা তাদের মধ্যে থেকে যায়। সেই জন্য তারা আমাদের মতো ঠিক তাই নয়। আর একটা দিকে বলা যায়, আমরা যেমন কি তারা কি করছে, আমাদের জন্য তারা সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমরা কি করছি, আমরা তাদের মানে পরিষেবাটা নিচ্ছি ঘরে বসে। তাহলে আমরা তাদের মতো কখনো ঘটি? কখনোই নয়। তাহলে তাদের থেকে আমরা সম্পূর্ণ আলাদা। উই নেভার হার্ড টু হুইচ ফ্রন্ট দিস ওয়ার সেন্ট, আমরা কখনো জানি না বা শুনিনি কোন জায়গায় তাদের ঠিক পাঠানো হচ্ছে, কোন কিসের সম্মুখীন হচ্ছে তারা। তারা মৃত্যুর সম্মুখীন হচ্ছে, না ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে, মানে দেশের উন্নতির সম্মুখীন হচ্ছে, না কিসের সম্মুখীন হচ্ছে? একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে নেই। কেন নেই? একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। একজন চাষা, সে জমিতে নেমে চাষ করে, সে চাষটা বেশি বুঝবে, না জমির উপরে থাকা মানুষ যারা শুধুমাত্র ইঙ্গিত করছে আমরা এটা করো সেটা করো, তারা বুঝবে? তো মাটিতে নেমে যারা কাজ করে তারা মাটির মর্ম বোঝে, আর যারা মাটিতে নেমে কাজ করে না তারা মাটির মর্ম বুঝতে পারে না। সেই জন্যই বলছি যে ওই ফ্রন্টে কি হচ্ছে, যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নেই, যেটা ওই সৈনিকদের আছে। নট দেয়ার ইফ দে ইয়েট মক হোয়াইট what women meant
who gave them flowers. Not there if they yet mock. এরকম নয় যে তারা ঠাট্টাই করে চলেছে। What women meant who gave them flowers. যেসব মহিলারা তাদের ফুল দিয়েছে, বলছে এটাই, যেটা মানে জানতে পারিনি তারা উপহাস করছিল কিনা, যে মহিলাদের উদ্দেশ্য নিয়ে, যে মহিলাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন ফিরে আসে, তারা যেন রিটার্ন করে, ওই জায়গা থেকে ফিরে আসে, এই একটা শুভেচ্ছা বাণী বা শুভেচ্ছা বার্তা তাদের দেওয়া উচিত। তো বলতে চাইছে যে এটা কি তারা সঠিকভাবে বুঝেছিল? কখনোই না। যারা তাদের ফুল ধরে দিয়েছিল তারা জানতো যে তারা ফিরে আসবে। তারা কি ফিরে আসবে? এখানে একটা সম্ভাবনাময় একটা পরিস্থিতি রয়েছে, একটা প্রবাবিলিটি রয়েছে, কিন্তু প্রবাবিলিটি কি রকম ভাবে থাকবে সেটা নির্ভর করছে। এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা হচ্ছে এই কবিতার দারুণ একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে আমরা পরীক্ষার বিভিন্ন প্রশ্নও পেতে পারি। তো আমরা এবার লাস্ট স্ট্যাঞ্জাতে যাচ্ছি। Shall they return to beating of great bells in while train loads? এই লাইনটা দাগ দিয়ে রাখবে, এই লাইনটা এতটাই ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন গ্যারেন্টি করবে যে shall they return to beating of great bells, তারা কি ফিরে আসবে বিটিং অফ গ্রেট বেলস, সেই মহান ঘন্টাগুলি বাজবে, ইন ওয়াইল্ড ট্রেন লোডস, যারা ওই একটা পাগলের মতো ট্রেনে ভর্তি হয়ে চলেছে, তারা কি আবার রিটার্ন করবে বা তারা ফিরে আসবে? একটা বিরাট প্রশ্ন, কিন্তু একটা বিরাট ইন্টারোগেশন কিন্তু কবি তৈরি করেছেন। কেন ইন্টারোগেশন তৈরি করলেন? যে অ্যাকচুয়াল তারা দে উইল নট কাম টোটালি, তারা সম্পূর্ণরূপে, অর্থাৎ বলতে চাইছি সম্পূর্ণভাবে তারা কিন্তু ফিরে আসবে না। তার মানে কেন ফিরে আসবে না তার কারণটা বুঝতে পারছো তো? কারণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে সবাই তো আর যুদ্ধক্ষেত্রে সাকসেস হয়ে যায় না, ফেলিওর হয়। তো এই ফিউটিলিটি বা ফেলিওর সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে থাকে, সেহেতু সবাই ফিরে আসার সম্ভাবনা একেবারেই কিন্তু থাকতে পারে না। সেজন্যই বলছে shall they return to beating of great bells। বলছে একটা প্রশ্ন করে, হোয়াট ইজ মেন্ট বাই গ্রেট বেলস? গ্রেট বেলস বলতে কি বোঝানো হয়েছে? গ্রেট বেলস বলতে যখন সৈনিকরা আসে যুদ্ধে জয়লাভ করে, তখন ওই গির্জার ঘন্টাগুলো যেন বেজে ওঠে, গির্জার ঘন্টাগুলো বাজানো হয় তাদের শুধু ওয়েলকাম করার জন্য, তাদের অভিবাদন করার জন্য ওই গ্রেট বেলস গুলো বেজে ওঠে। আর কি বলছে, a few too few for drums and yells। এই লাইনটাও ইম্পর্টেন্ট লাইন। আমি বললাম লাস্ট স্ট্যাঞ্জা কিন্তু মানে অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা লাস্ট স্ট্যাঞ্জা কিন্তু প্রশ্ন আমি বলে দিচ্ছি, এখন শেষে বলবো যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পারলে লিখেও নেবে, সেখান থেকেই প্রশ্নগুলো আসে। তো কি দিয়েছে, a few too few for drums and yells। এই শব্দটা মানে খুব কম, a few too few মানে বলতে চাইছে যে সামান্য কজন, মানে সামান্য বলতে খুব সামান্য কজন যারা কি করবে, যে দামামা এবং হর্ষধ্বনির পক্ষে সামান্যই, মানে দামামা এবং হর্ষধ্বনি বাজবে কখন, যখন যুদ্ধে জয়লাভ করে কেউ ফিরে আসে, তখন কি হয় তার মধ্যে দামামা বা বিজয় ঘন্টা বাজে। সেই বিজয় ঘন্টা শুনবার মতো মানুষ কজন রয়েছে এখানে, কজন সৈনিক রয়েছে, সেটা বলছে a few too few, মানে খুব কম, কম মানে অতিরিক্ত কম। তো এই শব্দটাকে রিপিট করার অর্থ হচ্ছে সংখ্যাটাকে বোঝাবার জন্য যে দে অল নট কাম টোটালি আফটার দ্য ব্যাটেলমেন্টের পরে তারা কিন্তু সবাই ফিরবে না। এটা কিন্তু কবি খুব ভালো করে জেনেছে। মে ক্রিপ ব্যাক বলছে হতে পারে তারা ফিরবে, ক্রিপ ব্যাক, ফিরবে কি ধীরে নীরবে ক্লান্ত পদক্ষেপে, ধীরে নীরবে ক্লান্ত পদক্ষেপে। কেন বলছি কথা, কারণ হচ্ছে যারা ফিরবে তারা তাদের সঙ্গীকে, কম্পেনিয়ানদের হারাবে। যারা ফিরছে কম্পেনিয়ান হারাবেই, তো সেই কম্পেনিয়ান যারা হারাবে তারা কিন্তু ফিরবে, তাদের মনের আনন্দ থেকে কি হবে, দুঃখতে ভারাক্রান্ত থাকবে একটা জায়গা, যে তার পাশের সৈনিক, তার পাশের বন্ধু, তার পাশের কম্পেনিয়ান সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। খুব প্যাথেটিক জায়গাটা, একটু ভাবলে কিন্তু আমাদের লোম খাড়া হয়ে যায় ওই জায়গাটা ভাবলে, যে সেই ওয়ার ফিল্ডের কথাটা ভাবি,
যেখানে মুহুর্মুহু গুলি চলছে এবং গুলির আঘাত আমাদের সহ্য করতে হচ্ছে। আঘাত শুধুমাত্র সৈনিকরা সহ্য করে না, তার সঙ্গে সঙ্গে আমাদেরও উচিত আমাদের সহ্য করা। আমরা তো সহ্য করছি, আরে আমাদেরই বাবা, আমাদেরই অনেক ভাই বোন, সরি, আমাদের অনেক ভাই দাদা বা ফ্যামিলি। আমার ফ্যামিলি মানে শুধুমাত্র আমার পরিবারের কজন তা বলছি না, আমার পরিবার হচ্ছে দ্য ফ্যামিলি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পরিবার। আমার সৈনিকের পরিবারটাও আমার পরিবার। তাহলে এই সৈনিকের পরিবারটার কথা ভেবে আমি যদি ভাবি, তাহলে কিন্তু আমি আমার ভাইকে, আমার দাদাকে হারাচ্ছি। তো সেই কথাটা একটু মাথায় রেখে যদি ভাবি বা পড়ি, তাহলে আমার ওই জায়গাটা ফিল হবে যে আমরা আমাদের একজন সদস্যকে হারিয়ে ফেলছি সেই যুদ্ধক্ষেত্রে। কবি কিন্তু বারবার নক করেছেন যে ওয়ার ইজ টোটালি ফিউটাইল অ্যাটেম্পট অফ হিউম্যান লাইফ। যুদ্ধ হচ্ছে সম্পূর্ণরূপে একটা নিষ্ফল পদক্ষেপ, এটা কবি কিন্তু বলছেন। সত্যি করি তাই যুদ্ধক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু যদি ভাবি আমাদের ডিফেন্সের উপরে, ইন্ডিয়া ভারতবর্ষে ডিফেন্সে কত টাকা খরচা হয়, যদি দেখা যায় সবচেয়ে বেশি খরচা হয় ডিফেন্সে, আমাদের প্রতিরক্ষাতে। তাহলে আমরা প্রতিরক্ষাতে যদি এই টাকা খরচা না করে আমরা যদি যুদ্ধ থেকে বিরত হই, তাহলে কি হবে? ওই যে অ্যামাউন্ট, ওই যে ইকোনমিক্যাল জায়গাটা রয়েছে, সেটা যদি আমরা দেশের মানুষদের জন্য সেবা করি, দেশের মানুষদের জন্য কিছু করি, তাহলে কতটা ডেভেলপমেন্ট হতো। তাহলে সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তাহলে আমরা যুদ্ধকে কখনো গ্রহণ করতে না পারলেও আমরা ত্যাগও করতে পারি। তো তারা হয়তো দুঃখ করে ফিরে আসে সাইলেন্ট, নীরবে, টু স্টিল ভিলেজ ওয়েলস অফ হাফ নোন রোডস। সেই ভিলেজের ওয়েলস মানে ভিলেজের যেসব কুয়ো রয়েছে এবং হাফ নোন রোডস, অর্ধেক জানা বা চেনা পথ বরাবর তারা যেন এগিয়ে আসছে। কি না, তারা যখন যুদ্ধ করতে গিয়েছিল তার বছর কয়েকবার ফিরে আসছে, তখন দেখছে এখনো সেই শান্ত যে কূপটা বা কুয়োটা সেটা এখনো রয়েছে। আর রোড গুলো যেন হাফ নোন হয়ে যাচ্ছে, অজানা হয়ে যাচ্ছে। অজানা কেন হচ্ছে? রাস্তার মডেল কি পাল্টে দিয়েছে? আচ্ছা, রাস্তার মডেলও পাল্টে দিয়েছে, আমি মানলাম। রাস্তার মডেল পাল্টেছে। যে রাস্তা আগে ওকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, রাস্তার মডেলও পাল্টেছে এবং হয়তো টোটালটাই পাল্টে গেছে, কিন্তু এটুকু খেয়াল করবো আমরা যে যে রোড দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা একসঙ্গে গিয়েছিলাম, সেই রাস্তা কিন্তু এখন অচেনা। কারণ আমার সাথে যারা গিয়েছিল তারা কিন্তু আর ফেরেনি। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যেগুলো রয়েছে, আমি যেগুলো বললাম ইম্পর্টেন্ট লাইন, সেগুলো একটু দেখবে। আর যে জায়গাটা একটু বুঝতে পারলে না বা বোঝার প্রয়োজন রয়েছে, সেই জায়গাটা একটু তাড়াতাড়ি বলো, যদি কেউ বুঝতে না পারো। স্যার এই স্ট্যান্ডার্ডটা আরেকবার রিভাইজ দিন। কোনটা? এই স্ট্যান্ডার্ডটা, লাস্টের এই স্ট্যান্ডার্ডটা। আচ্ছা, ওটা রিভাইজ করো, ঠিক আছে। তো লাস্টে যে হচ্ছে শ্যাল দে রিটার্ন টু পিটিং অফ গ্রেট বেলস ইন ওয়াইল্ড ট্রেন লোডস। তারা কি ফিরে আসবে? যারা গেছে, যে সৈনিকরা গেছে, তারা কি ফিরে আসবে? কবি এখানে বলছে তারা সবাই ফিরে আসবে না এবং সেই গ্রেট বেলস বাজবে না, সেই মহান ঘন্টাগুলি বাজবে না, অর্থাৎ গির্জার যে ঘন্টাগুলো সেগুলো আর বাজবে না তাদের জন্য, সবার জন্য। তার মানে কবি এখানে একটা কবি এখানে ভয় পাচ্ছে। কোন জায়গাটা কবি ভয় পাচ্ছে? যে বোধ হয় আমরা যাদেরকে দেখেছি সেই সব সৈনিকরা হয়তো আর ফিরবে না, তাই ঘন্টাগুলো হয়তো সেভাবে বাজবে না। আফিউ টু ফিউ ফর ড্রামস অ্যান্ড ইয়েলস। বলছে ড্রাম আর ইয়েল, তামামা বা এই ঘন্টা ধ্বনি বাজবে, যুদ্ধের যে জয়লাভের পর যে ধ্বনিগুলো বাজে সেগুলো বাজবে খুব কম জনের জন্য, কারণ ফিরবে খুব কম, কম মানুষ আছে। তো সেই কথাটা ভেবে কবি এই কথাটা বললেন, মে ক্রিপ ব্যাক। আর যারা ফিরে আসবে, যারা রিটার্ন করলো, তারা ক্রিপ ব্যাক, খুব শান্ত পথে আসবে, সাইলেন্টলি, নীরবে, টু স্টিল ভিলেজ ওয়েলস হাফ নোন রোডস। এবং গ্রামের যে ভিলেজের যে কূপগুলো রয়েছে, শান্ত কূপ, সেই একই জায়গায় আছে, কিন্তু রোড গুলো আননোন হয়ে আছে। যে পথ দিয়ে তারা গিয়েছিল সে পথ আজকে তাদের কাছে অজানা, কারণ তাদের যে কম্পেনিয়ন তাদের সঙ্গে গিয়েছিল, যারা তাদের সঙ্গে ছিল, তারা আজকে নেই। ঠিক আছে? আর এখান থেকে